স্বামীজি যে বাড়িতে জন্মেছিলেন সে বাড়িতে মাছ মাংসের একটা চল ছিল। বিশ্বনাথ দত্তের একজন মক্কেল ছিলেন রাজাবাজারে, মুসলমান মক্কেল। সেই মক্কেল রাজাবাজার থেকে সিমলা পাড়ায় যেত বিরিয়ানি রান্না করার জন্য। মাথার মাথা খেতেন মহেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ দুজনেই। ছোট বয়স থেকেই বিবেকানন্দের বিদেশি খাবার প্রতি একটা টান। স্বামীজি গ্রিডি ক্লাব তৈরি করেছিলেন। বিদেশে গিয়ে স্বামীজি স্টেক এবং ওই ফ্রায়েড পোচ খেতে খুব ভালোবাসতেন। স্বামীজির জন্মতিথিতে বেলুর মঠে চমৎকার করে ব্রেকফাস্ট টেবিল সাজানো হয়। ঝাল খেতে স্বামীজি ভীষণ ভালোবাসেন। ভালো খাবার এনেছে বলে দীক্ষা দিয়েছেন এই পৃথিবীতে দ্বিতীয় নজির। স্বামীজির যেটি খাবার কথা আমরা বলি না, ধূমপান, সিগারেট খেতে, চুরুট খেতে, পাইপ খেতে, হুকো খেতে ভীষণ ভালোবাসতেন। যেটা অনেকে বলেন যে স্বামীজি খুব লোভী ছিলেন, তা কিন্তু ছিলেন। স্বামীজি খুব রসিক মানুষ ছিলেন, জীবনের পুরোটাই আনন্দে কাটিয়েছেন। আনন্দ থেকে আসা, আনন্দে থাকা এবং আনন্দে আনন্দের সঙ্গে খাবারের একটা অতুৎপ্রত যোগ আছে। বিবেকানন্দের তাই ছিল। নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ নামক পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের অ্যাজ ইউজুয়াল বাক্যালাপে আমার সঙ্গে রয়েছেন স্বনামধন্য শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। তরুণবাবু, সাদর অভ্যর্থনা আপনাকে আর সাদর আমন্ত্রণ আপনাকে আজকের পডকাস্টে। আমি যেরকম প্রতিবার একই কথা বলে থাকি, পডকাস্ট কিন্তু আস্তে আস্তে জমে উঠেছে এবং তার জন্য ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। আপনার এই প্রম্পট উত্তর বা বহু প্রতীক্ষিত অনেকের সেই বহু আকাঙ্ক্ষিত সব উত্তর আমরা পেয়ে আমরা সবাই অত্যন্ত উল্লসিত। আজকে আমি প্রশ্নগুলো করি কিরকম জানেন, আমি নিজেকে একজন সাধারণ মানুষের একজন হিসেবে মনে করি। আমি তো নিজে বিবেকানন্দ গবেষক নই, আপনার মতো তো নই। আমার ইন্টারেস্ট আছে, শ্রদ্ধা আছে, সবই আছে। তো সেই হিসেবে আমি মনে করে থাকি যে সাধারণ মানুষের মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে। আজকে আমার একটা প্রশ্ন অদ্ভুত জন্য এসছে। আজকে আমার বিষয় হচ্ছে স্বামীজির প্রিয় খাবার। স্বামীজি একজন রন্ধন পটীয়সী ছিলেন। স্বামীজি অসাধারণ ভালো রান্না করতে পারতেন। নিজে ছোটবেলায় ওনার তো ওই রকম প্রচন্ড রকমের একজন ধনী, কি বলবো, যেটা এস্টাবলিশ ধনী পরিবারের সদস্য ছিলেন। সুতরাং খাবার অভাব হওয়ার কথা নয়, কিন্তু সেই অবস্থায় ওনার সবচেয়ে প্রিয় খাবার সেটা কিছু হেনি যদি বলেন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হবে যে সাধু হওয়ার পর বহু জায়গায় বিদেশে গেছে, সুতরাং বিদেশি খাবারও খেয়েছে। সুতরাং দেশি এবং বিদেশি দুটো খাবার নিয়ে আপনি যদি আপনার বলতে থাকেন, বলছি। স্বামীজি যে বাড়িতে জন্মেছিলেন সে বাড়িতে মাছ মাংসের একটা চল ছিল। বেশ। বিশ্বনাথ দত্ত তার বড় ছেলেটিকে খুব ভালোবাসতেন। স্বামীজি ভুবনেশ্বরী দেবীর সম্বন্ধে লিখছেন তার মেজ ছেলে মহেন্দ্রনাথ, যে বাবার সঙ্গে দাদার তুমুল তর্ক হচ্ছে। মা সেখানে বসে আছে। যেদিন দাদা তর্কে জিতছে সেদিন মা উঠছেন না, আর যেদিন দাদা তর্কে পেরে উঠছেন না সেদিন মা অন্য কাজে আছে বলে চলে যাচ্ছে। বাড়িতে মা রাঁধতেন এবং বিশ্বনাথ দত্তের একজন মক্কেল ছিলেন রাজাবাজারে, মুসলমান মক্কেল। সেই মক্কেল রাজাবাজার থেকে সিমলা পাড়ায় যেত বিরিয়ানি রান্না করার জন্য। বাড়িতে বিরিয়ানি এবং পাঁঠার মাংস চল ছিল। যখন স্কুল থেকে নরেন্দ্রনাথ আসতেন, বাবা মনে করেছিলেন যে বেশি প্রোটিন খাওয়ানো দরকার, তাই পাঁঠার মাথা খেতেন মহেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ দুজনেই। বাড়িতে তো নানা রকম ভারতবর্ষের খাবার তো হতোই, কিন্তু ছোট বয়স থেকেই বিবেকানন্দের বিদেশি খাবার প্রতি একটা টান হয়। যেমন ধরুন, কলকাতায় তখন সবে চপ কাটলেট দোকান শুরু হয়েছে এবং স্বামীজির বিখ্যাত মন্তব্য আছে যে একদিন পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান উঠে গিয়ে চপ কাটলেটের দোকান হবে এবং কলকাতার মানুষ যে লুচি খেয়ে পেটটার 12টা বাজিয়ে দিয়েছে, এটাও স্বামীজি বারবার লিখেছে। চপ কাটলেটের দোকান তো ছিলই, এবং স্বামীজি গ্রিডি ক্লাব তৈরি করেছিলেন। গ্রিডি ক্লাব? হ্যাঁ, আমরা তো সুকুমার রায়ের মন্ডা ক্লাব শুনি, তো গ্রিডি ক্লাব হচ্ছে নিজেরা কিছু কিছু পয়সা দিয়ে মাঝে মাঝে পিকনিক করতেন এবং মাঝে মাঝে সেসব চপ কাটলেট খেতেন। আরেকটা স্বামীজির অদ্ভুত খেলা ছিল, কলকাতায় সেই যুগে বড় লোকের ছেলেরা ঘোড়ার গাড়ি ভাড়া করত। সেই ঘোড়ার গাড়ি ভাড়া করে তারা বিয়ার খেতে খেতে যেত এবং রাস্তায় বিয়ারের বোতল ছুঁড়ে দিত। সেই বিয়ারের বোতল ছুঁড়ে অনেকে আহত হতেন, পুলিশ তাড়া করতে হতো এবং গ্রেপ্তার করত। বিবেকানন্দরাও কিন্তু এরকম গাড়ি ভাড়া করতেন, কিন্তু সেখানে গান বাজনা করতে করতে যেতেন।
বিবেকানন্দ সম্বন্ধে ব্রজেন্দ্রনাথ চিরার কথাটা মনে রাখবে, বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণা দিব্য বোহেমিয়ান। তারপর বিদেশে গেলেন, বিদেশে গিয়ে স্বামীজি স্টেক এবং ওই ফ্রায়েড পোচ খেতে খুব ভালোবাসতেন। আচ্ছা, স্বামী নিত্যস্বরূপানন্দজি আমাকে বলেছেন যে মিসেস ব্লজেট, তিনি স্বামীজিকে দেখেছিলেন, তিনি বলতেন যে এক স্বামীজিকে খাইয়ে আনন্দ পেতাম আর তোমাকে খাইয়ে আনন্দ পাই। আচ্ছা, স্বামীজি ওখানে ওয়েস্টার্ন ডিনার, স্বামীজির যদি কখনো সুযোগ হয় আপনাকে আমি দেখাবো যে স্বামীজির জন্মতিথিতে বেলুড় মঠে চমৎকার করে ব্রেকফাস্ট টেবিল সাজানো হয়। ও আচ্ছা, হ্যাঁ, চমৎকার ভাবে। বাহ, এটা তার বিরাট খবর। হ্যাঁ, ওয়েস্টার্ন ব্রেকফাস্ট টেবিল। আমাদেরই বন্ধু স্বামীজি, স্বামী চিদ্রূপানন্দজি, তিনি এসব টেবিল সাজানোয় সিদ্ধহস্ত ছিলেন। ওকে, তিনি সাজিয়ে দিতেন এবং সেখানে স্টেক, স্বামীজির অন্যান্য সব যে আমেরিকান খাবার খেতেন সেইগুলো দিয়ে সাজানো হতো। এবং সেই খাবার একটা অসাধারণ গল্প আছে। স্বামীজি নিউ ইয়র্কে আছেন, চুল খোলা, ব্রেকফাস্ট টেবিলে এসছেন ড্রেসিং গাউন পরে। তো একজন আমেরিকান মাস্টারমশাই দম্পতি, তারা স্বামীজিকে বলছেন আপনার যা সমালোচনা শুনছি সে আর তো শেষ নেই। তো স্বামীজি অনেকক্ষণ শুনলেন। মিসেস ব্লজেট বারবার বলছেন আজকে স্বামীজি এত মেজাজ ভালো আছে, এসব কথা বলবেন না। তারপর স্বামীজি বললেন, লুক হোয়াট আই অ্যাম হ্যাজ বিন রিটন অন মাই ফোরহেড, ইফ ইউ ক্যান রিড ইট ব্লেসেড ইউ আর, ইফ ইউ কান্ট সলভ ইজ ইয়ার্স। দেশে স্বামীজির খাবার কথা বলি। স্বামীজি মায়াবতী চলেছেন। ওকে, মায়াবতীতে রাত্রে খুব ঝড় এসছে, কুলিরা চলে গেছেন, বিরজানন্দজি কুলিদের আটকাতে পারেননি, সে পালকি রেখেই তারা চলে গেছে। পরের দিন স্বামীজি কি করে এই পোলাও খুব কম সময়ের মধ্যে রান্না করতে হয় মাংস দিয়ে, সেটা শেখাচ্ছেন। মানবেন্দ্রনাথ রায়, তিনি তো বন্ধুদের নিয়ে মঠে এসছেন। তো স্বামীজির সঙ্গে কথা হচ্ছে, স্বামী সদানন্দজিকে বললেন, দেখ এই কলকাতার ছেলেরা এসছে, তো খুব খিদে পেয়েছে ওদের, খুব তাড়াতাড়ি খিচুড়ি আর পাঁঠার মাংস করে নিয়ে। রয়্যাল কম্বিনেশন, কিন্তু কেউ খায় না, দেখবেন খিচুড়ি লোকে নিরামিষ খায়, খিচুড়ির সঙ্গে ভাজা হবে। মানে পাঁঠার মাংসের প্রতি একটা দুর্বলতা ছিল, ভীষণ দুর্বলতা, ভীষণ। তো পরিব্রাজক বইতেই আছে পাঁঠার মাংসের কথা বলছেন, যে জোড়া পাঁঠা বলি দাও, যে গাড়ি জাহাজ খুব দুলছে, সি সিকনেস হচ্ছে তুরিয়ানন্দজি, তখন স্বামীজি বলছেন একটা নয় ভায়া, জোড়া পাঁঠা বলি দাও। খুব ভালোবাসতেন পাঁঠার মাংস খেতে। এবং সেখানে যাচ্ছেন মায়াবতীতে, সেখানেও পাঁঠার মাংস শিখিয়েছেন। আইসক্রিম খেতে খুব ভালোবাসতেন। জোসেফ ম্যাকলাউডকে বলছেন যে তুমি তাড়াতাড়ি ফোন ছেড়ে এসো, নাহলে দেখবে এখানে আইসক্রিমের পাহাড় রয়েছে। তো তিনি স্বামীজিকে আইসক্রিম খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং এই যে ঠান্ডা খাওয়াটা, এটা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া। শ্রীরামকৃষ্ণ খুব ঠান্ডা খেতে ভালোবাসতেন। গলায় খুব ব্যথা হয়েছে, তখন সবাই বলছে দেখুন আপনি যে কালকে বরফ চিবিয়ে খেলেন, ক্যাচর ম্যাচর করে চিবিয়ে খেলেন, না খেলেই পারতেন। তখন বলছেন কি করবো, রাম তো না বললো না, রাম দত্তের উপর ফেলে দিলেন। তারপর স্বামীজির একটি অসাধারণ খাওয়ার বর্ণনা আছে কলকাতায়। সেখানে গ্রহণ লাগবে সেদিন, শিষ্য রান্না করছেন, তো শিষ্যকে বলছেন তাড়াতাড়ি খাবার নেওয়া, ডায়াবেটিস তো, যেই চান করেছেন মাথায় জল পড়েছে, খিদেরা সঙ্গে সঙ্গে বেড়ে যা হয় ক্লাসিক্যাল ডায়াবেটিক পেশেন্টদের যেটা হয় আর কি। স্বামীজি তখনই খেতে বসতে হবে। এখনকার দিন হলে আগে ইনসুলিনটা নিয়ে খেতেন, তো ইনসুলিনের তো ব্যবস্থা নেই। তো বলরাম মন্দিরে খেতে বসেছেন, সেখানে চচ্চড়ি দেওয়া হচ্ছে, মাছের ঝোল দেওয়া হয়েছে। তখন বলছেন এই মাছের ঝোলটা এই বাঙাল তোদের দেশের মতো ঝাল দিয়ে করবি। ঝাল খেতে স্বামী ভীষণ ভালোবাসতেন। দেখবেন আমেরিকা থেকে চিঠি লিখছেন যোগানন্দজিকে, একটি মাত্র চিঠি যোগানন্দজিকে লিখেছিলেন, কি কি আনতে হবে সেটা পাঠিয়েছিলেন। আমসত্ত্ব, আম তেল, আমশি, আমচুর পেয়ে তিনি স্বামীজি খুব খুশি হয়েছেন, সাথে সাথে 2 রকমের ডাল পেয়ে খুশি হয়েছেন। নিজে রান্না করতে খুব ভালোবাসতেন। তো শিষ্য রান্না করে করে একটু দিচ্ছেন, আর স্বামীজি মাছের চচ্চড়ি, মাছের জাল, মাছের টক, মাছের ঝোল এসব খাচ্ছেন। জগদীশচন্দ্র বোস স্বামীজির খুব বন্ধু ছিলেন। তো লেডি অবলা অবশ্য খুব ভালো রান্না করতেন। তাদের বাড়িতে গিয়ে, এই সায়েন্স কলেজের পাশে, তাদের বাড়িতে গিয়ে বলতেন যে আপনি ওই মাছের ঝুলটা আপনাদের দেশের মধ্যে বানাবেন, ওই ঝোলটাকে ঝুল বলে তো পূর্ববঙ্গের মানুষেরা, সেইভাবে বানাবেন। আর স্বামীজির কাছে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে পূর্ববঙ্গে গেছেন, স্বামীজি হঠাৎ মনে হয়েছিল পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খেলে ভালো হতো। তো সঙ্গে সঙ্গে বলাতে সেই যে নৌকা করে যাচ্ছেন, নৌকাটা থামানো হয়েছে, নৌকা থেকে 2 জন বেরিয়ে গেছেন, তারা গিয়ে ওই পুঁই ডাঁটা, পুঁই শাক আর ইলিশ মাছ কিনেছেন। তো স্বামীজি তাদের বলছেন দেখ আমি সন্ন্যাসী মানুষ, তোদের কি করবো বল, তোদের আর দীক্ষা দিয়ে দিই, এই বলে থির হয়ে বস বলে তাদের নৌকায় বসে দীক্ষা দিয়ে দিলেন। ভালো খাবার এনেছে বলে দীক্ষা দিয়েছেন, এই পৃথিবীতে দ্বিতীয় নজির নেই।
এ রসিক লোকই একমাত্র পারে। ঠিক ঠিক ঠিক। যে দীক্ষা দেওয়ার জন্য তো একটা চান করতে হবে, আয়োজন আছে, এসবের কোনো ব্যাপার না, তো ফল দিতে হবে। যে তোরা আমার জন্য বলা মাত্র ইলিশ মাছ আর পুঁই ডাঁটা নিয়ে এসছিস, তো তোদের দীক্ষা দিয়ে দিলাম। তো আমি দীক্ষা দিয়েছিলাম তাদের। স্বামীজির যেটি খাবার কথা আমরা বলি না, যে ধূমপান, ধূমপান, প্রচন্ড ধূমপান ছিল। সিগারেট খেতে, চুরুট খেতে, পাইপ খেতে, হুকো খেতে ভীষণ ভালোবাসতেন। এবং একবার সেই যাচ্ছেন হিমালয়তে, খুব পায়ে ব্যথা হয়েছে, তখন সেই চায়ের পাতা দিয়ে সে পায়ে লাগানো হয়েছে, সে চায়ের পাতা খুঁজেছেন, বাবা এটা তামাক, এইভাবেই তামাক ছেড়ে দে। ঠাকুরও তামাক খেতে, নিয়ে তামাক খেতে খুব ভালোবাসতেন। দুটো বড় ঘটনার সঙ্গে ধূমপানের যোগ আছে। স্বামীজি 1896 সালে ইংল্যান্ডে পাইপ খাচ্ছিলেন, দুপুরে খাওয়ার পরে হঠাৎ তার ভারতবর্ষের কথা মনে এলো, এবং পাইপ খেতে গিয়ে তিনি বললেন, কংগ্রেস কি হাওড়ের মতো চিৎকার করছে, দেশের মানুষকে ফ্রি ডিক্লেয়ার করতে বল, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, আমার গায়ে গুলি লাগুক, আমেরিকানরা রেগে যাবে, এরা বুঝবে কার গায়ে হাত দিয়েছি। সেটা কিন্তু ওই ধূমপান থেকে এসেছে। হ্যাঁ, তার সঙ্গে খাবার রিলেটেড আছে। আরেকটা হচ্ছে, স্বামীজি ঢাকায় রয়েছেন, হুঁকো খাচ্ছেন, গড়গড়া। হেমচন্দ্র ঘোষেরা গেছেন, গিয়ে বলেছেন কিভাবে সন্ন্যাস জীবন যাপন করবো, ব্রহ্মচর্য পালন করবো ইত্যাদি। তখন স্বামীজি বলছেন যে, শোন, পরাধীন জাতের মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই। আগে দেশের যে যারা তোর মাকে অত্যাচার করেছে দেশ থেকে, তারা দেশের মানুষকে ফ্রি ডিক্লেয়ার করতে বল, ব্রিটিশ পুলিশ গুলি চালাক, দেশে রক্তগঙ্গা বয়ে যাক, আর প্রথম বুলেটটা এসে লাগবে আমার বুকে। সেটাও কিন্তু ধূমপান করতে করতে বলা। স্বামীজি রকিফেলারকে, এই যে রকিফেলার দান করলেন, এটা স্বামীজি উদ্বুদ্ধ করেছিলেন তাকে। এবং যখন বলা হয়ে গেল, তিনি বললেন যে একটা এই দিন চুরুট দিন, কালকে অনেক বকিয়েছেন, চুরুট খেতে খেতে স্বামীজি চলে গেলেন। মাইসুরের মহারাজা খুব ইচ্ছে স্বামীজি কিছু দেবেন, সাথে লোক পাঠিয়েছেন। স্বামীজি কিছুই পছন্দ হচ্ছে না, আমি সব দোকানগুলো ঘুরে গেছি। শেষে বললেন কিছু তো কিনতেই হবে, একটা চুরুট কিনে খেতে খেতে চলে গেলেন। স্বামী বিরজানন্দজিকে বলেছিলেন, হ্যাঁ রে, তামাক খাস? আমাকে ডাক্তার তামাক ছাড়তে বলেছেন, কিন্তু এখনো পারছি না। আবার আমার বাকচক্রের চিঠি আমি আলোচনা করেছি, সেখানে বলছেন স্বামীজি, যেখানে ডাক্তাররা বলে যে সিগারেট খেলে পুরো ক্ষতি হয়, আমি খুব ধূমপান করছি। এবং স্বামীজি দেখবেন, যদি আমরা মন দিয়ে স্বামীজি পড়ি, কিরকম খাদ্য রসিক ছিলেন। প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে টেবিল সাজানোর কথা বলেছেন। প্রথমে একটু নোনা মাছ লিখছেন, যাকে বলে স্টার্টার, তারপর স্যুপ, তারপর মাংস, তারপর থান মাংস শুনল, তারপর শাকসবজি, শেষে কফি পান বিনা দুগ্ধ, তারপর এদের ঘটি ঘটি মদ পাল্টাচ্ছে, মদের নাম দিয়েছেন শ্যাম্পেন, ওয়াইন, সেরি সব, এবং খুদে খুদে গেলাসে মদ্যপান, এবং বলছেন যে যেমন ফ্যাশন পাল্টায়, ঘড়ি ঘড়ি মদও পাল্টাচ্ছে। প্যারিসে, এই যে বারবার বলছেন যে প্যারিস হচ্ছে সভ্যতার একটা কেন্দ্র, এই সব দেখেছিলেন স্বামীজি খুব, এবং পার্টিসিপেট করেছিলেন। অন্য লোকের কাছে মুখে ডেসক্রিপশন শুনে লিখতে পারবেন যে কিরকম আপনি ব্রেকফাস্ট খেয়েছেন। আজকে যদি আমি বলি যে আপনি তো আপনার কন্যার কাছে যান আমেরিকায়, আপনি কি ব্রেকফাস্ট খান, আমি লিখতে পারবো। সেটা নিজে পার্টিসিপেট না করলে, আমাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, তবেই আমি ব্রেকফাস্টে লিখতে পারি, ব্রেকফাস্টের টেবিলের কথা বলতে পারি। স্বামীজি পাশ্চাত্যে বড় লোকের সঙ্গে মিশতেন, তো ফ্রান্সিস ডেকেট্রি খুব বড় লোক ছিলেন, আর খুব আনন্দ করে স্বামীজি খেতেন। স্বামীজি শিষ্যর বর্ণনা আছে স্বামীর সঙ্গে, স্বামীজি খুব আনন্দ করে খাচ্ছেন, এবং দিনের পর দিন অনশন অর্দাসনে কাটে, সেটাও তো স্বামীজির ব্যাপার। এটা আমার পরবর্তী আলোচনার সাবজেক্ট হচ্ছে অনশন। সে তো ছিল, কিন্তু খেতে খুব ভালো, খেতে খাওয়াতে খুব ভালো। এই পর্যায়ে আরেকটা যদি আমাদের সময় থাকে, যদি অল্প একটুখানি শোনা যায়, বা এটা নিয়ে আবার বলে স্বামীজির পোশাক, বুঝলেন, পোশাক নিয়ে যদি আপনি মনে করেন যে অনেকটা কিছু বলতে হবে, অনেকটা পরের দিন বলবো, হ্যাঁ নিশ্চয়ই বলবো। কিন্তু পোশাকের ব্যাপারে আমি চাইছি দুটোই বলুন। আপনি যখন ওই সন্ন্যাস হবার আগে বড়লোক বাড়ির একজন অত্যন্ত আদরের বড় পুত্র হয়ে, এবং সন্ন্যাসের দুটোই বলা যাবে। কিন্তু খাওয়াটা স্বামীজির, যেটা অনেকে বলেন যে স্বামীজি খুব লোভী ছিলেন, তা কিন্তু ছিলেন। এই বলতে যাচ্ছিলাম, ভোজন রসিক ছিলেন। হ্যাঁ, এবং যারা ভোজন রসিক হয়, তারা কখনো হিউজ কোয়ান্টিটিতে খায় না। এখন যেমন অনেকেই মনে করেন স্বামীজি ইলিশ মাছ খেয়ে মারা গিয়েছিলেন, তা না, দুটো মাছ তোলা হয়েছিল। বেলুর মঠে অত লোক, কটা টুকরো পাতে পড়েছিল, 2 টুকরোর বেশি না। ফলে স্বামীজি সবকিছুই ভালোবাসতেন খেতে।
আমি একটি বাড়িতে যেতাম খুব, সে ভদ্রলোক মারা গেলেন, তার দাদুর সঙ্গে স্বামীজির বন্ধুত্ব ছিল। আচ্ছা। মনমথনাথ ব্যানার্জি, তিনি কলকাতা পুলিশের বড় অফিসার ছিলেন। না, তিনি তার ছেলে বড় অফিসার ছিলেন, প্রথম ইন্ডিয়ান ডেপুটি কমিশনার ছিলেন। যার বাড়িতে দার্জিলিং এ তার বাড়িতে স্বামীজি সব right, দান right. খাঁচা, তার বাড়িতে ছিলেন স্বামীজি অনেকদিন। জানেন, তাদের বাড়ির পরিবারের মেয়েদের জন্য স্বামীজি তখন সবে 3 ডাইমেনশনাল ছবি বেরিয়েছে, আচ্ছা। সব ফলের ছবি নিয়ে এসেছেন, যে আপেল, আনারস, আঙুর, কলা, সেসব ছবি নিয়ে তাদের উপহার দিয়েছিলেন। সেগুলো বাড়িতে খুব সযত্নে রাখা আছে। ফলে স্বামীজি খুব রসিক মানুষ ছিলেন, জীবনের পুরোটাই আনন্দে কাটিয়েছেন। আনন্দ থেকে আসা, আনন্দে থাকা এবং আনন্দে লীন হয়ে যাওয়া। এবং খাবার নিয়েও আনন্দের যথেষ্ট সঙ্গে- রসিক ছিলেন। আনন্দের সঙ্গে খাবারের একটা অতুৎপদ যোগ আছে, বিবেকানন্দের তাই ছিল। অশেষ অশেষ ধন্যবাদ। আশা করি আজকে আমাদের বোধহয় আর সময় কুলোবে না, আদারওয়াইজ স্বামীজিকে নিয়ে জিজ্ঞাসার তো কোনো শেষ নেই, ঔৎসুক্যরও কোনো শেষ নেই। তরুণবাবুকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না। আজকে স্বামীজির খাবার নিয়ে একটুখানি আলোচনা করলাম। আমার ইচ্ছে ছিল স্বামীজির পোশাক নিয়েও করবো, সেটার জন্য নয়, উনি যেরকম বললেন যে ওই পোশাক নিয়ে একটা দিনের ছোট্ট পডকাস্টে কিছু কভার করা যাবে না। ভালো থাকবেন, আশা করি আজকে আপনারা অনুষ্ঠানটা এনজয় করলেন। এরকম ভাবেই আপনাদের উৎসাহ দিতে থাকুন, ভালো থাকবেন। তরুণবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আসার। নমস্কার।